নমস্কার, সৌমেন সরকার বলছি। ক্যাম্পাস প্লাসের আরেকটি প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত। আগের প্রতিবেদনের মতো এ প্রতিবেদনেরও একটা ব্যাপার হচ্ছে কি, যে সুপ্রিম কোর্টে যে তৃতীয় দফার যে শুনানি হবার কথা অভয়া কেসে, আজকে হচ্ছে তার আগের রাত। এর আগের দিনও বলেছিলাম আগের রাত, আজকেও বলছে আগের রাত। তার কারণটা আপনারা সবাই জানেন যে না, সেদিনে যে কোনো কারণে হোক না কেন প্রধান বিচারপতির বেঞ্চ বসেনি। আগামীকাল 9ই সেপ্টেম্বর প্রধান বিচারপতির বেঞ্চ বসবে বলে এখনও পর্যন্ত কথা আছে, জানি না শেষ পর্যন্ত কি হবে। তবে যাই হোক, তো আজকে হচ্ছে তার আগের রাত, এবং সেই দিনেই কিন্তু আরেকটা মোটামুটি ছোটোখাটো একটা বোমা বলবো না ভুঁই পটকা বলবো, কি যা হোক কিছু একটা ফেটেছে। এবং সেটা হচ্ছে যে জহর সরকার, তৃণমূলের রাজ্যসভার সাংসদ, তিনি এই অভয়া কেসের ব্যাপারে মনক্ষুণ্ণ হয়ে দল থেকে পদত্যাগ করেছেন, রাজ্যসভা থেকে, আর রাজনীতি ছেড়ে দেবার ইচ্ছাও প্রকাশ করেছেন। তো এই যে ইচ্ছা প্রকাশ বা তারপর তিনি যদিও দলীয় নেত্রীকে তিনি একটি চিঠি লিখেছেন, দুপাতের চিঠি, সেই চিঠিটা তার এক্স হ্যান্ডেল বা যে সাবেক যে টুইটার, সেখানে সেই চিঠিটা তিনি পোস্ট করে দিয়েছেন। এবং সেইখান থেকে চিঠিটা মানে কপি এখানে আমি নিয়ে আসছি, প্যারা বাই প্যারা, একসঙ্গে দিলে পড়তে অসুবিধা হবে। তো যাই হোক, তো মানে এখন যেটা মনে হচ্ছিল যে এই ভদ্রলোকের বিবেক যে জাগ্রত হয়েছে, এটাই একটা খবর। কারণ উনি এমন একটা দলে যোগদান করেছিলেন যে দলের কিন্তু হিস্ট্রি রয়েছে সারদা এবং নারদা, এবং এরকম একটি দলে যোগদান করে তিনি ভেতর থেকে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের জন্য অঙ্গীকারবদ্ধ ছিলেন, আর ছিলেন বিজেপির বিরুদ্ধে যে অটোক্র্যাটিক এবং হিন্দুবাদী যে মৌলবাদী শাসন, তার বিরুদ্ধে লড়ার জন্যে। তার রাজনৈতিক যে বক্তব্য, সেটা নিয়ে কিছু প্রশ্ন করার নেই। সেটা যা হোক, যার যে বক্তব্য, সেই বক্তব্য অনুযায়ী বা যার যেটা ভেতরের ডাক, সেই ডাক অনুযায়ী চলবেন, এতে তো বলার কিছু নেই। কিন্তু তিনি 41 বছরের একজন আমলা, সরকার, প্রশাসন, রাজনৈতিক দলগুলোকে কিভাবে চলে বা না চলে এ ব্যাপারে যার সম্যক ধারণা রয়েছে, তিনি যখন তৃণমূলের মতো একটি দলে যোগদান করেছেন, তখন ধরেই রাখতে হবে যে তৃণমূলের যে প্রিভিয়াস হিস্ট্রি বিফোর হিজ জয়নিং, সেটাকে তিনি অ্যাকসেপ্ট করেই ঢুকছেন। তারপরে কত রকমের ঘটনা ঘটে গেল, বগটুই ঘটল, হাঁসখালি ঘটল, সন্দেশখালি ঘটল। ওনার বিবেকবাবু কিন্তু তখন মোটামুটি মানে আড়মোড়া দিচ্ছিলেন, কিন্তু তখনও জেগে ওঠেনি। কারণ তার একটা মোটামুটি বক্তব্য ছিল, যেগুলো হচ্ছে রাজনৈতিক লড়াই। প্রত্যেকটা সন্দেশখালিতে শুধুমাত্র রাজনীতিবিদরাই প্রতিবাদ করেছে, আর কেউ করেনি। অর্থাৎ তিনি একটা রাজনীতির ব্যক্তি হয়ে কী করে তার দলের এগেনস্টে যান। একই রকম ব্যাপার হচ্ছে হাঁসখালির ক্ষেত্রেও। সেখানেও দুপক্ষ যে যুযুধান, যে দুপক্ষ, তারা দুই রাজনৈতিক দল। আচ্ছা, এরপরে যে বগটুই রাজনৈতিক দল, তার বিবেকবাবু সুন্দর করে ঘুমিয়েছিলেন, হঠাৎ এখন জেগে উঠলেন কেন? জেগে ওঠার কারণটা হচ্ছে কি, যে এখন শুধু যে রাজনীতিবিদরা পিছনে রয়েছেন, সামনে রয়েছেন যারা, তারা, জহরবাবু যদিও নিজেকে যথেষ্ট পণ্ডিত ব্যক্তি বলে তার একটা শ্লাঘা আছে, কিন্তু জহরবাবুর থেকে অনেক বড় বড় পণ্ডিত মানুষরা কিন্তু এই প্রতিবাদে যোগদান করেছেন। সেখানে যে ইন্টেলেকচুয়াল যে একটা ধরাচড়া পড়ে যে আমি সিভিল সোসাইটির একটা বিশেষ ব্যক্তি, অতএব তোমরা সবাই আমার কথা শোনো, এ কথা বলার আর কোনো রকম স্কোপ কিন্তু জহরবাবুর ছিল না। ফলে বছরে 34টা ফ্রি টিকিট এবং আরও অন্যান্য যে লোভনীয় ভাতা, যে লোভ ছেড়ে তার বিবেক যে তাকে একটুখানি বলল যে হ্যাঁ ঠিক আছে,
এবারে চলে আসার সময় হয়েছে 3 বছর বাকি থাকতে। 2রা অগস্ট 2021 সালে তিনি রাজ্যসভার এমপি হয়েছিলেন, আর এখন আজকে ছেড়ে দিচ্ছেন মানে কিন্তু এখনো জায়গাটা রেখে দিয়েছেন। দলীয় নেত্রীকে চিঠি দেওয়া মানে কিন্তু রাজ্যসভার পদ থেকে কিন্তু টেকনিক্যালি পদত্যাগ নয়। সময় মতো সময় বার করে তিনি রাজ্যসভার চেয়ারম্যানকে তার পদত্যাগের কথা জানাবেন। ইন দি মিন টাইম যদি দেখা যায় যে যেভাবে হোক না কেন একটা কিছু মীমাংসা হয়ে গেছে, তিনি যে সত্যি যে দেবেন তার তো কোনো কথা নেই। ধরে রাখছি যে তিনি হয়তো দেবেন তার আজকের কথা শুনে, কিন্তু না চলে বিশ্বাস নেই। আর তিনি বলেছেন যে রাজনীতি থেকে তিনি অবসর নেবেন। আচ্ছা, এটিকে দলীয় নেত্রীকে বলার ব্যাপার, এটা তো তার ব্যক্তিগত ব্যাপার। এবং নোটিং, ড্রাফটিং, সেক্রেটারিয়েট কাজ করতে গেলে যে ধরনের ব্যাপারগুলো লাগে সেগুলোতে তিনি খুব দক্ষ। অর্থাৎ তার চিঠিটা পড়ে দেখার একটা প্রয়োজন রয়েছে, এবং সেই জন্যে আমি প্যারা বাই পড়া আজকে ওটাকে একটুখানি তর্জমা করে শোনাব। যে সুদক্ষ একটা যদি এই ধরনের ড্রাফটিং হয়, তাহলে মানুষকে কতটা বোকা বানানো সম্ভব অথবা সম্ভব না। উনি তো আইনস্টাইন বা নিউটন নন যে গোটা পৃথিবীকেই উনি বোকা বানাবেন। লাস্টে আরও কিছু বক্তব্য আছে, সেটা বলবো। আগে ওনার বিবেক জাগ্রত হওয়া যে চিঠিটা, সেটা একটুখানি পড়ে নেওয়া যাক। অ্যাড্রেস করছেন, ডিয়ার ম্যাডাম চেয়ারপারসন, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, ডেটেড 8 September 2024. While thanking you sincerely for giving me such a great opportunity to represent the problems of West Bengal as an MP in the Rajya Sabha, I must inform you that I have decided to resign from the parliament and also from politics altogether. পশ্চিমবঙ্গের বিভিন্ন সমস্যা নিয়ে রাজ্যসভাতে মুখর হওয়ার জন্যে বা তার জন্যে লড়াইয়ের জন্য আপনি আমাকে যে সুযোগ করে দিয়েছিলেন, তার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ জানিয়ে বলছি যে আমি ঠিক করেছি যে রাজ্যসভার পদ থেকে সদস্য পদ থেকে আমি ইস্তফা দেব এবং রাজনীতিটাও ছেড়ে দেবো। কাকে বলছেন? না, দলীয় নেত্রীকে। পরের প্যারা, থ্যাঙ্কস টু ইউ আই হ্যাড দি ইউনিক বেনিফিট অফ আন্ডারস্ট্যান্ডিং দ্য পলিটিক্যাল প্রসেস অফ দি নেশন at the highest level for 3 years, which is a rare privilege. কাকে বোকা বানালেন? উনি কি বললেন? উনি বলছেন যে এই 3 বছরে তিনি সরকার বা প্রশাসনের সর্বোচ্চ স্তরে কিভাবে কি কাজ হয় সেটা দেখার তার সৌভাগ্য হয়েছে। তিনি প্রসার ভারতীর যে চিফ এক্সিকিউটিভ অফিসার ছিলেন, বা বিভিন্ন ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং বা কালচার ডিপার্টমেন্টে তিনি যে সেক্রেটারি ছিলেন, তখন তিনি জানতে পারেননি। তিনি জানতে পেরেছিলেন এই 3 বছরের এমপি হওয়াতে। যাই হোক, হুইচ ইজ এ রেয়ার প্রিভিলেজ বলছেন। আই ডিড নট সিক এনি ফার্দার রিওয়ার্ড অর পার্টি পোস্ট অ্যাজ ওয়ান হু হ্যাজ এনি পলিটিক্যাল অ্যাম্বিশন জয়েন্স পলিটিক্স সো লেট অ্যাট 69-70। 69-70 বছর বয়সে যে ব্যক্তি রাজনীতিতে যোগদান করেছে, তার যে আর কোনো রকম কিছু রাজনৈতিক অ্যাম্বিশন থাকতে পারে না, সেটা তো বুঝতেই পারছেন। এবং আমিও উইদাউট এনি অ্যাম্বিশনে কিন্তু পলিটিক্সে এসেছিলাম, এখন চলে যাচ্ছে। দি প্রাইমারি পারপাস অফ জয়নিং অ্যাজ অ্যান এমপি উইদাউট এনি ডাইরেক্ট ইনভলভমেন্ট ইন পলিটিক্স, দি প্রাইমারি পারপাস অফ জয়নিং অ্যাজ অ্যান এমপি হিসেবে জয়েন করার আমার যে প্রাথমিক উদ্দেশ্য ছিল বিনা পলিটিক্সে বা পলিটিক্যাল যে ব্যাকগ্রাউন্ডে, ওয়াজ দ্যাট ইট অফার্ড অ্যান এক্সেলেন্ট ফোরাম টু ক্যারি অন স্ট্রাগল এগেনস্ট দি অটোক্র্যাটিক অ্যান্ড কমিউনাল পলিটিক্স অফ বিজেপি। অর্থাৎ বিজেপির যে কমিউনাল পলিটিক্স এবং স্বৈরতান্ত্রিক যে প্রশাসন, সেটার বিরুদ্ধে লড়ার জন্য যে একটা ইউনিক অপরচুনিটি করে দিয়েছিল এই যে এমপি, এই ব্যাপারটা, এর জন্য তিনি কিন্তু এই এমপিতে যোগদান করেছেন উইদাউট এনি প্রিভিয়াস এক্সপিরিয়েন্স ইন পলিটিক্স। I have some satisfaction and my several interventions in parliament that are available in YouTube and Sansad TV archives will prove
how hard and effectively I have fought against the authoritarian, divisive, discriminatory and anti-federal politics of the Modi regime. অর্থাৎ তিনি এখন যে চাকরির সময়তে যখন যেরকম লোকে সবাই একটা করে সিভি জমা দেয় না, যে এই দেখুন এইখানে আমার এই প্রকাশিত প্রবন্ধ আছে, ওখানে আমার এই কাজ আছে, সেখানে তিনি ইউটিউব দেখতে বলছেন, তিনি আর্কাইভ দেখতে পাচ্ছেন যে তিনি কিভাবে বিজেপির এগেনস্টে তিনি মুখর হয়েছিলেন, তা প্রমাণ হিসেবে তিনি ওই সমস্ত জায়গাগুলোর কথা বলছেন। একজন ইন্টেলেকচুয়ালের পক্ষে এই ধরনের এই যে সাফাই দেওয়া, যে এই যে সিভি, এটা কতটা যে গৌরবের হয়েছে সেটা একমাত্র ওনার মতো মানুষেরাই হয়তো জানবেন। কিন্তু যাই হোক, একটা সেকশনকে তো উনি ইমপ্রেস করতে চান করুন। But in 2022, a year after I joined, I was quite shocked to see on TV and print the open evidence of corruption that former education minister had indulged in it. তার কোমল মতিতে খুব আঘাত করেছিল 2022-এ পার্থ চ্যাটার্জির যে ধরা পড়া, যে টাকা বা দুর্নীতির যে ব্যাপারটা যে ধরা পড়েছিল, তাতে তিনি খুব শকড হয়েছিলেন। I made a public statement, আমি একটা পাবলিক স্টেটমেন্ট করেছিলাম, দ্যাট করাপশন মাস্ট বি ট্যাকলড বাই দ্য পার্টি অ্যান্ড গভর্নমেন্ট। করাপশন কিন্তু পার্টি এবং গভর্নমেন্টকেই কিন্তু লড়তে হবে। বাট আই ওয়াজ হেকেলড বাই সিনিয়র লিডার্স ইন দি পার্টি, কিন্তু পার্টির সিনিয়র লিডাররা আমাকে কিন্তু খুব তুচ্ছ তাচ্ছিল্য বা হেনস্থা করেছিলেন এই কথা বলার জন্যে। আই ডিড নট রিজাইন দেম, আমি কিন্তু তখনও রিজাইন করিনি। As I had hoped that you would carry on your public campaign against cut money, কারণ আমি আশা করেছিলাম যে আপনি কাট মানির এগেনস্টে লড়াইটা জারি রাখবেন, and corruption that you had started a year earlier, এক বছর আগে আপনি যে কাটমানি বা এই সমস্ত ব্যাপারে যে লড়াইটা শুরু করেছিলেন সেটা জারি রাখবেন, এই আশা করেই কিন্তু আমি পার্থ চ্যাটার্জির যে ব্যাপারটা হওয়ার পরেও কিন্তু আমি পদত্যাগ করিনি। Besides, everyone knows that there is no party anywhere that does not have a corrupt section. এবং তার জন্য তিনি আবার একটু সাফাই গেড়েছেন, ভারতে এমন কোনো রাজনৈতিক দল নেই যাতে কিন্তু কোনো রকম পলিটিক্যাল করাপশনের একটা করাপ্ট যে সেকশন সেটা নেই, এটা কিন্তু এমন কোনো পার্টিও কিন্তু ভারতে নেই। অর্থাৎ তিনি এখানে কিন্তু যাতে মানে কেউ অসন্তুষ্ট না হন তার জন্য তিনি এই কথাটা কিন্তু বলে রেখেছিলেন। ক্লার্ক লেভেল থেকে ড্রাফট হয়ে সেক্রেটারি লেভেলে গিয়ে অ্যাপ্রুভ হয়, কাজে জহর সরকার ড্রাফটিং জানেন না, ব্যাপারটা তো তা না। I was also persuaded by well-wishers to remain as an MP in order to carry on the battle against a regime. তার শুভনুধ্যায়ী এবং অনেকেই কিন্তু অনেক বলেছিলেন যে তাকে পদত্যাগ করতে বারণ করেছিলেন, এবং তার যে সংগ্রাম, তিনি যে সংগ্রামটা চালিয়ে যাচ্ছেন সেই সংগ্রামে তাকে চালিয়ে যাওয়ার জন্য কিন্তু অনেকেই আমাকে বলেছিলেন যে না, তুমি পদত্যাগ করো না। দ্যাট ইজ দ্য গ্রেটেস্ট এভার থ্রেট, আচ্ছা, to carry on the battle against a regime that is greatest ever threat to Indian democracy and civil liberties. রাজ্যসভাতে থেকে তিনি বিজেপির এগেনস্টে যে বিশাল লড়াইটা চালিয়ে গেছেন, সেই লড়াইটা যাতে বন্ধ না হয় তার জন্য তিনি এই পার্থ চ্যাটার্জিদের করাপশন সত্ত্বেও তাকে কিন্তু এমপি রেখে যেতে, আরে বলবে না কেন, তার যে এরকম স্ট্রং আর্ম ট্যাকটিক্স, অর্থাৎ কেন বাহুবলী ট্যাকটিক্স, এটা দেখে তিনি হতাশ হয়ে যাচ্ছিলেন। As you know, I was the only prominent officer who has not given any plot in Salt Lake or anywhere by the previous regime for speaking out too critically. এখানে হঠাৎ নিজের ঢাকটা একবার পিটিয়ে নিলেন। এর আগের যে সরকার ছিল সেই সরকার কিন্তু আমাকে কোনো রকম সল্ট লেকে বা কোনো রকম ফ্ল্যাট বা এই ধরনের কোনো প্লট কিন্তু কিছু দেয়নি। হঠাৎ এই কথাটা লেখার যে কী দরকার হলো, রাজনৈতিক যে বা তার যখন বিবেক জেগে উঠেছে তখন এই সমস্ত কথা বলার যে কী অর্থ মাথামুন্ডু বোঝা গেল না। I have grown up in a middle class family in Kolkata, and in my youth I have travelled in suffocating public transport, hanging on to the footboards of buses. So after 41 years in IAS, I can live without embarrassment in a small middle class flat next to big slums. উনি 41 বছর আইএএস অফিসার ছিলেন
কিন্তু তার আগে তিনি ছিলেন অতি সাধারণ একটা মধ্যবিত্ত পরিবারের ব্যক্তি, যে বাসের পাদানিতে ঝুলতে ঝুলতে যাতায়াত করেছে। অতএব তার এখন স্লামের পাশে একটা ফ্ল্যাটে থাকতে তার কোনো অসুবিধা হবে না। অর্থাৎ কিনা তিনি যে কত বড় একটা স্যাক্রিফাইস করছেন, সেটা তার বিবেক তাকে বলছে যে গোটা রাজ্যের মানুষকে জানিয়ে দিন। আরে 41 বছর আইএএস অফিসার হওয়ার পর যিনি রিটায়ার করেছেন, তিনি স্লামের পাশে একটা মানে ফ্ল্যাটে থাকবেন, এটা চিন্তা করতে পারা যায়? যে রাজনীতি নেতাদের মতো এই ধরনের আইএএস অফিসাররাও যে মানুষকে বোকা বানানোর জন্যে, আর কাকে বোকা বানাচ্ছেন? যে চিফ মিনিস্টার আইএএস অফিসারদেরকে, যাকে বলে ক্লার্কদের থেকেও ভালো করে, এমন কিছু তাদের স্ট্যাটাস ওনার কাছে নেই, তাকে তিনি বোঝাচ্ছেন যে তিনি কত বড় স্যাক্রিফাইস করলেন। অর্থাৎ কি না, এ সমস্ত জায়গাতে দেখাই যাচ্ছে যে সাধারণ রাজনীতিবিদের সঙ্গে তার যে কোথায় কতটুকু পার্থক্য, সেটা জহর সরকার কিন্তু এই বিবেকের তাড়নায় চিঠি লিখতে গিয়ে কিন্তু সেই জিনিসটা কিন্তু আর কিছু রাখলেন না। It is also true that leaders in other parties and other states have amassed much more wealth. তিনি আবার এখানে কিন্তু বেশ ভালো করে মানে মোলায়েম করে বলছেন, তৃণমূলের থেকে অন্য দলের নেতা বা নেত্রীরা অনেক বেশি টাকা সম্পত্তি সমস্ত করেছে, বাট ওয়েস্ট বেঙ্গল ইজ আনএবল টু অ্যাকসেপ্ট দিস এক্সট্রাভ্যাগান্ট করাপশন অ্যান্ড ডমিনেশন। কিন্তু পশ্চিমবঙ্গের পক্ষে এই যেটা চলছে সেটাও মেনে নেওয়া সম্ভব না। I know that present central regime thrives on multi-billionaires that it has enriched, and not a day goes when I do not accuse it of dirty crony capitalism. এই যে কেন্দ্রে যে সরকারটা আছে, সেটা তো হচ্ছে এই ক্রনি ক্যাপিটালিস্টদের একটা সরকার, এবং তাদের এমন কোনো দিন নেই যাদের দুর্নীতির ব্যাপারে আমি মানে চুপ থেকেছি। আই ক্যানট অ্যাকসেপ্ট সেম থিং। যাদের এগেনস্টে আমার এত লড়াই ছিল, সেই জিনিসটাই যদি আমি আমার নিজের পার্টিতে দেখি, তাহলে তো আমার একটু কষ্ট হয়। সেই জন্য ওনার বিবেক জাগ্রত হয়েছে। বিলিভ মি, দি প্রেজেন্ট স্পন্টেনিয়াস আউটপোরিং অফ পাবলিক অ্যাঙ্গার is against this unchecked overbearing attitude of favored few. এই যে মানুষের মধ্যে যে সার্বিক বিক্ষোভ দেখা দিয়েছে, এটা কিন্তু এই দলের মধ্যে যে এক শ্রেণীর যে খুব বেশি বলবান হয়ে উঠেছে এবং তাদের যে মাসল দেখানোর যে চেষ্টা, এটা হচ্ছে তারই ফসল। ইন অল মাই ইয়ার্স আই হ্যাভ নট সিন সাচ অ্যাংস্ট। আমার এত বছরের যে জীবন, তাতে কিন্তু আমি কখনো এত বড় বিক্ষোভ দেখিনি। অ্যান্ড টোটাল নো কনফিডেন্স, এবং পুরোপুরি অনাস্থা এগেনস্ট দি গভর্নমেন্ট ইভেন হোয়েন ইট সেজ সামথিং কারেক্ট অর ফ্যাকচুয়াল। এবং এই গভর্নমেন্ট যখন কোনো একটা সত্যি কথা বা সৎ কথা বলে, তখনও দেখা যাচ্ছে যে মানুষ আর এটা বিশ্বাস করতে রাজি নয়। আই হ্যাভ সাফার্ড পেশেন্টলি ফর এ মান্থ সিন্স দি টেরেবল ইনসিডেন্ট অ্যাট আরজিকর হসপিটাল। আরজিকর হসপিটালের যে ঘটনাটা ঘটেছে, তারপর 1 মাস আমি মানে মানসিক যন্ত্রণায় বিদ্ধ হয়েছি। অ্যান্ড ওয়াজ হোপিং ফর ইয়োর ডাইরেক্ট ইন্টারভেনশন, এবং আশা করছিলাম যে আপনি এতে ডাইরেক্ট ইন্টারভেন করবেন উইথ এজিটেটিং জুনিয়র ডক্টরস ইন দি ওল্ড স্টাইল অফ মমতা ব্যানার্জি। সেই মমতা ব্যানার্জি পুরনো স্টাইলে কিন্তু আপনি ডাক্তারদের সঙ্গে বসে কিন্তু ব্যাপারটা মেটাবেন, এটাই আমি আশা করছিলাম গত 1 মাস ধরে। ইট হ্যাজ নট হ্যাপেন্ড, এটা ঘটেনি। And whatever punitive steps that the government is taking now are too little and quite late. এবং গভর্নমেন্ট যে শাস্তিমূলক ব্যবস্থা এই অপরাধের এগেনস্টে নিচ্ছে, এখন এটা অত্যন্ত কম এবং অত্যন্ত দেরিতে ঘটছে। Too little and quite late. I think normalcy may have been restored in this state much earlier. হয়তো যে স্বাভাবিক পরিস্থিতি হয়তো ফিরে আসতে পারতো অনেক আগে, if the caucus of the corrupt doctors, এই যে করাপ্ট ডক্টরদের যে ঘোট, এটাকে যদি আগে থেকে স্ম্যাশ করে দেওয়া যেত, অ্যান্ড দোজ গিলটি অফ টেকিং ইমপ্রপার অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশনস পানিশড ইমিডিয়েটলি, এবং যারা এই ধরনের ইমপ্রপার অ্যাকশন অন্যায় কাজগুলো করেছে, তাদের এগেনস্টে যদি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হতো, তাহলে নিশ্চয়ই। ইট ইজ মাই বিলিভ দ্যাট মেন স্ট্রিম অফ দি এডুকেশন ইজ নন পলিটিক্যাল। উনি মনে করছেন
যে এই যে অভয়া কেসে যে বিক্ষোভ হচ্ছে, এটা বেসিক্যালি ইট ইজ এ নন পলিটিক্যাল মুভমেন্ট অ্যান্ড এ স্পন্টেনিয়াস ওয়ান, এবং স্বতঃস্ফূর্ত, অ্যান্ড ইট ইজ নট কারেক্ট টু টেক এ কনফ্রন্টেশনাল স্ট্যান্ড, এবং এর এগেনস্টে কোনো রকম দমনমূলক কোনো রকম স্টেপ নেওয়া উচিত হবে না বাই লেভেলিং ইট অ্যাজ পলিটিক্যাল। এটাকে রাজনৈতিক একটা যে মুভমেন্ট বলে, এটার এগেনস্টে কিন্তু কোনো রকম দমনমূলক বা পীড়নমূলক কোনো রকম ব্যবস্থা নেওয়াটা ঠিক হবে না। অফকোর্স দি অপোজিশন পার্টিস আর ট্রাইং টু ফিশ ইন ট্রাবলড ওয়াটার্স। একদিকে বলছেন যে তিনি নাকি কোনোদিন রাজনীতি করেননি, রাজনীতি বলছেন না, আবার এদিকে বলছেন যে অপোজিশন পার্টিগুলো নাকি এই ঘোলা জলে মাছ ধরতে নেমেছে। বাট দ্য মাস অফ দি ইউথ অ্যান্ড দি কমন পিপল হু আর আউট এজিটেটিং অন দ্য স্ট্রিটস এভরি সেকেন্ড ডে টু ডে নট এনকারেজ দেম। এবং এই যে মানুষরা যারা এই অরাজনৈতিক প্রতিবাদে নেমেছেন, অর্থাৎ কিনা তিনি এখনো পর্যন্ত কিন্তু বলতে চান যে সরকারের এ ব্যাপারে বিশেষ কিছু করণীয় ছিল না, শুধুমাত্র দোষী ব্যক্তিদের এগেনস্টে কিছু শাস্তি দেওয়া ছাড়া। এবং সাধারণ মানুষ কিন্তু অন্য কোনো রকম রাজনৈতিক কোনো রকম যে একটা এজেন্ডা নিয়ে এই লড়াইতে নেমেছেন তা নয়, শুধুমাত্র অভয়ার শাস্তির দাবিতেই তারা মাঠে নেমেছেন। আই হ্যাড টু সে অল দিস ইন রাইটিং, আমাকে লিখিতভাবে এ সমস্ত জানাতে হলো, অ্যাজ আই হ্যাভ নট হ্যাড দি অপরচুনিটি টু স্পিক প্রাইভেটলি উইথ ইউ ইন সেভারাল মান্থস, কারণ আমি গত কয়েক মাসে আপনার সঙ্গে সরাসরি এবং প্রাইভেটলি আমি আপনার সঙ্গে কথা বলতে পারিনি। আই এক্সপ্রেস মাই গ্র্যাটিটিউড এগেইন, আমি আমার কৃতজ্ঞতা আবার জানাচ্ছি ফর দি অপরচুনিটি ইউ গেভ মি টু রেইজ বেঙ্গলস ইস্যু ইন পার্লামেন্ট ফর 3 years। এই যে পশ্চিমবঙ্গের ইস্যুগুলো পার্লামেন্টে তোলার জন্য আপনি যে গত 3 বছর আমাকে যে সুযোগ দিয়েছেন, আমি তার জন্য অত্যন্ত কৃতজ্ঞ। বাট আই ডু নট উইশ টু কন্টিনিউ অ্যাজ এমপি অ্যাট অল, কিন্তু আমি এখন আর এমপি থাকতে চাই না। মাই কমিটমেন্ট টু ফাইট করাপশন, কমিউনালিজম অ্যান্ড অথরিটারিয়ানিজম ইন দি সেন্টার অ্যান্ড দি স্টেট ইজ সিম্পলি নন নেগোসিয়েবল। আমার যে এই দুর্নীতি, সাম্প্রদায়িকতা এবং অথরিটারিয়ানিজমের এগেনস্টে আমার যে লড়াই, সেটা কিন্তু কোনো রকমভাবেও কিন্তু এটা নেগোসিয়েবল নয়, অতএব আমি পদত্যাগ করব। আই শ্যাল গো টু দিল্লি সুন অ্যান্ড অফার মাই রেজিগনেশন টু দি চেয়ারম্যান অফ দি রাজ্যসভা অ্যান্ড উইল ডিসোসিয়েট মাইসেলফ টোটালি ফ্রম পলিটিক্স। আমি কিছুদিনের মধ্যে দিল্লি যাব, গিয়ে রাজ্যসভার চেয়ারম্যানকে আমি আমার যে পদত্যাগের চিঠিটা দিয়ে আসবো, এবং রাজনীতি থেকে আমি পুরোপুরি বিযুক্ত হয়ে যাব। প্লিজ ডু সামথিং টু সেভ দি স্টেট, রাজ্যটাকে বাঁচানোর জন্য আপনি কিছু করুন। অ্যান্ড মাই রিগার্ডস অ্যান্ড বেস্ট উইশেস আর উইথ ইউ, আমার যে সশ্রদ্ধ নমস্কার রইল আপনার জন্য। তো এই হচ্ছে মিস্টার জহর সরকারের বিবেকের তাড়নায় লেখা 2 পাতার চিঠি। তাতে নিজের ঢাক নিজে পিটিয়েছেন, তিনি যে কত বড় স্যাক্রিফাইস করলেন, তিনি যে প্লট পাননি, এবং তিনি যে দুর্নীতির এগেনস্টে যে লড়াইয়ে তিনি তার পজিশনটা যে নড়চড় হবার নয় সেটা জানিয়ে দিয়ে তিনি বললেন যে শীঘ্রই আমি দিল্লি যাব। আচ্ছা, শীঘ্রই দিল্লি যাওয়ার কি ছিল? আজকেই গেলেন না কেন? ভাবছেন যে যদি কোনো রকম একটা রফা হয়ে যায় তাহলে হয়তো তাকে এই পদত্যাগটা করতে নাও হতে পারে। আসলে জহর সরকারের মতো ব্যক্তিরা কোনো ক্ষমতা বা কোনো একটা পজিশন বা পদ ছাড়া থাকতে পারেন না। 41 বছর তিনি IAS গিরি করেছেন, তার মধ্যে 5 বছর ছিলেন এক্সটেনশন পোস্ট রিটায়ারমেন্ট। 1952 সালে ওনার জন্ম, 1975 সালে IAS, এবং 2012 পর্যন্ত তার ছিল কর্মকাল। তখন কংগ্রেস গভর্নমেন্ট, মনমোহন সিং ছিলেন প্রধানমন্ত্রী। সেই প্রধানমন্ত্রী তাকে একটা সার্টিফিকেট লিখে দিয়েছিলেন যে তিনি কত বড় অফিসার। সেই অফিসারটা তিনি আবার নিজে যে একটা ওয়েবসাইট করেছেন তাতে আবার ভালো করে টাঙিয়েও দিয়েছেন। টাঙিয়ে দেওয়ার পর তারপরে এখন মানে বলছেন যে তিনি প্লট পাননি, তিনি বাসের পাদান্তি করে যাতায়াত করেছেন, কত বড় স্যাক্রিফাইস তিনি করছেন, আবার নাকি তিনি সেই পুরনো জীবনে ফিরে যাচ্ছেন। কেউ বিশ্বাস করবে? 41 বছর যিনি IAS করেছেন
এবং 3 বছরের যিনি এমপি তিনি ইসলামের ধারে ছোট্ট একটা ফ্ল্যাটে থাকবেন? যদি থাকেন তাহলে সেটা অত্যন্ত গৌরবোজ্জ্বল একটা অধ্যায় হবে পশ্চিমবঙ্গে। আর তার আগে পর্যন্ত এই ধরনের বোকা বানানোর যে চেষ্টাগুলো, এগুলো ছেড়ে দিয়ে কিছুটা ইন্টেলেকচুয়ালি সৎ হবার, তার এগেনস্টে অন্য কোনো করাপশনের চার্জ কিন্তু কেউ আনেনি, কেউ কখনো শোনেও নি। কিন্তু ইন্টেলেকচুয়াল করাপশন বলে একটা বস্তু আছে, সেখান থেকেও কিন্তু তাকে মুক্ত হতে হবে। এপিসোডটা এখানে শেষ করছি। নমস্কার।